আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসটি শুরু করছি মানবদেহের হৃৎপিণ্ডের বাহ্যিক গঠনের উপরে। আচ্ছা, সবাইকে স্বাগতম তোমাদের এই লাইভ ক্লাসে। এবং যেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো, একদম বইয়ের মতো হুবহু ডিটেলস বলবো না, তবে কিছু কিছু আর কি বলে যাব আজকে। তো এখানে অনেক কিছু একটা ডেফিনেশন দিয়েছে, হার্টের যে একটা ডেফিনেশন থাকার কথা সেটা দিয়েছে, এবং সেই ডেফিনেশন অনুযায়ী বলছে যে প্রকোষ্ঠময় পেশলঙ্গের এই ধরনের কথাবার্তাগুলো বলছে। একটু সহজ ভাষায় বলি, সহজ ভাষায় বলতে হলো যে আমাদের দেহের একটা অঙ্গ যেটা নাকি আমাদের সারা শরীরে রক্ত সঞ্চালন করতে সহায়তা করে, তাকে হার্ট বলে বা হৃৎপিণ্ড বলে, ঠিক আছে। এবং এই রক্ত সঞ্চালনটা সে কীভাবে করে? সংকোচন প্রসারণের মাধ্যমে। তো হার্টের এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে যে যে অঙ্গ আমাদের শরীরে সংকোচন প্রসারণের মাধ্যমে মানে সারা শরীরে রক্ত সরবরাহ করে বা প্রবাহিত করে, তাকে হৃৎপিণ্ড বলে। এই সংকোচন প্রসারণ কথাটা ইম্পর্ট্যান্ট। আর যাই আমি দেই আর না দেই, কিন্তু এই সংকোচন প্রসারণ কথাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে কি, এই সংকোচন প্রসারণ যে হচ্ছে এটা কিন্তু অনেকটা পাম্পের মতো। তো এই পাম্পের মতো করে, পাম্প বলতে কীরকম, যেমন মোটর পাম্প যে আমাদের বাসা বাড়িতে যে থাকে, সেটা কি করে? আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে এই পানি উত্তোলনের কাজে বা যে কোনো কাজে আমরা কিন্তু এই ধরনের পাম্প ইউজ করি, ঠিক আছে। পাম্প কী করে? নিচের থেকে পানিটাকে গ্রাউন্ড থেকে টেনে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যায়। সেরকম হার্টও বিভিন্ন জায়গা থেকে রক্তটাকে সরবরাহ করবে, ফুসফুস থেকে নিচ্ছে বা আদার্স জায়গা থেকে রক্তটাকে সরবরাহ করে পরিশোধন করে আবার সারা দেহে ছড়িয়ে দেবে। এই হলো এর কাজ, ঠিক আছে। এখন একজন মানুষের জীবদ্দশায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে ভেন্ট্রিকল নিলয় থেকে 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন রক্ত বের করে দেয় হৃৎপিণ্ড। তাহলে জীবদ্দশায় দেখা যাচ্ছে কতবার স্পন্দিত হচ্ছে? 2600 মিলিয়ন বার। আর কতটুকু রক্ত বের করে দিচ্ছে? 1.5 লক্ষ টন অথবা 1.5 লক্ষ টন অথবা 155 মিলিয়ন লিটার। তার মানে এই দুইটা, মানে এই যে পরিমাণ যে বলেছে, এই দুইটা পরিমাণ কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের সাধারণত এমসিকিউতে আসে। তাহলে আমরা একটু পরিমাণটা খেয়াল রাখবো যে কতবার স্পন্দিত হচ্ছে এবং কত মিলিয়ন রক্ত বা কত লক্ষ টন রক্ত বের করে দিচ্ছে, ঠিক আছে। এরপরে আসবো হলো যে একটা হার্টের ওজন। আমাদের সবার শরীরে তো হার্ট আছে, ঠিক আছে। যেহেতু আমরা মানে কিংডম অ্যানিমেলিয়ার আন্ডারে ক্লাস ম্যামালিয়া, আমাদের কিন্তু হার্ট একটা অন্যতম বৈশিষ্ট্য আমাদের শরীরের, ঠিক আছে। তাহলে এই যে হার্ট যে আছে আমাদের, এই যে হার্টে কিন্তু মানুষ ভেদে ওজনটা কিন্তু ভিন্ন রকম হয়। পুরুষে এক ধরনের হয়, স্ত্রীলোকে আরেক ধরনের হয়, আবার কিছু কিছু সময় ব্যতিক্রম দেখা যায়। এখন পুরুষের কতটুকু ওজন? 250 থেকে 390 গ্রাম বা 250 থেকে 390 গ্রাম বলা যেতে পারে, এবং স্ত্রীলোকে 200 থেকে 275 গ্রাম। এখন দেখা যাচ্ছে যে দুইটার কিন্তু ওজনে ভ্যারিয়েশন আছে, সেম কিন্তু না, ঠিক আছে। তো এই মানে কতটুকু গ্রাম মানে হার্ট অ্যাকচুয়ালি পাওয়া যেতে পারে একজন পুরুষের দেহে বা নারীর দেহে, সেটা কিন্তু মানে এখানে লেখা হয়েছে, এবং এই জিনিসটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। তাহলে আমরা কয়েকটা জিনিস এমসিকিউর জন্য একটু দেখছি। একটা হলো যে কত মিলিয়ন বার স্পন্দন করছে এবং কত লক্ষ টন রক্ত বের করে দিচ্ছে, এটা একটা। আর একটা পূর্ণবয়স্ক মানুষের, স্ত্রী বা পুরুষের দেহে হার্টের ওজন কতটুকু, সেটা পর্যবেক্ষণ করে বলা হয়েছে। এখন একটা রেফারেন্স দিয়েছে, ল্যাংম্যানের হিউম্যান এমব্রায়োলজি একটা বই আছে, আমরা যারা আছি তারা উচ্চতর শ্রেণীতে এই বইটা পড়ে এসেছি, এবং এই বই অনুযায়ী একটা রেফারেন্স দিচ্ছে যে এই যে লেখক ল্যাংম্যান, উনি এই রেফারেন্স দিয়েছে যে একজন মানুষের মানে মাতৃগর্ভে 4 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়। একটা ভ্রূণ অবস্থায় 4 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয় এবং এই স্পন্দন চলতে থাকে আমৃত্যু, মানুষের মৃত্যু পর্যন্ত স্পন্দন চলতে থাকে। কিন্তু এই যে মানুষ যে মারা যায়, তারপরেও কিন্তু হৃদযন্ত্রক্রিয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় না, বেশ কিছুক্ষণ সময় লাগে। এই জন্য মানুষকে কিন্তু সাথে সাথে
ডেথ বলে ঘোষণা করে না ক্লিনিক্যালি। আচ্ছা, ওগুলা আসলে জানার ওভাবে এখনও তোমাদের বিষয় না, যারা মেডিকেল সায়েন্সে যাবে তারা জানতে পারবে এই ব্যাপারে। আচ্ছা, এবার আসবো হার্টের অবস্থান। হার্টের অবস্থানটা কোথায় বা কিসের উপরে ভিত্তি করে এই অবস্থান? বক্ষ গহ্বরে। অবশ্যই আমরা মানে হার্ট নিয়ে যারাই মানে কথাবার্তা এর আগে শুনে এসেছি, যারা সায়েন্স স্টুডেন্ট আমরা, তারা কিন্তু শুনে এসেছি 9-10-এ থাকতেই হার্ট কিন্তু অবশ্যই বক্ষপিঞ্জরে বা বক্ষ গহ্বরে থাকে, অবস্থান করে। এবং এটা মধ্যচ্ছদার উপরে। এই মধ্যচ্ছদাটা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, আমি বলবো না। মধ্যচ্ছদা নিয়ে এর আগেও কথাবার্তা হয়েছে 9-10-এ, এবং মধ্যচ্ছদা খুবই গুরুত্বপূর্ণ। মধ্যচ্ছদা কোনটি এবং কাকে বলে, এটা সবার কাছে আমার প্রশ্ন। আচ্ছা, এবং দুই ফুসফুসের মাঝ বরাবর, ঠিক আছে, তার মানে ডান এবং বাম ফুসফুসের মাঝ বরাবর, এবং আমাদের যে মধ্যচ্ছদা আছে সেটার উপরে অবস্থান করবে বা ডায়াফ্রামের উপরে অবস্থান করবে। মধ্যচ্ছদার ইংলিশ তো জানি আমরা, ডায়াফ্রাম। তো এই ডায়াফ্রামটার উপরে অবস্থান করবে। আর বাম দিকে একটু বেশি বাঁকানো অবস্থায় থাকে হাড়টা, এবং এটা যেহেতু ত্রিকোণ আকৃতির, দেখা যাচ্ছে যে গোড়ালিটা চওড়া হবে এবং ঊর্ধ্বমুখী হবে। মানে গোড়ার দিক, এই ঊর্ধ্বমুখী জায়গাটাকে, উপরের জায়গাটাকে বলা হচ্ছে হলো গোড়ার দিক। রিজন হলো গোড়ার দিক বলছি এই জন্য, যত শিরা, মহাশিরা, মহাধমনী আছে সব কিছু এই উপরের দিক থেকেই স্টার্টিং, ঠিক আছে। আচ্ছা, কিন্তু নিচের প্রান্তটা কি? শীর্ষদেশটা সুচালো, অ্যাপেক্সটা নিচের দিকে অবস্থান করে, এটাকে বলা হচ্ছে বেইস, গোড়ার দিকটা। এবং অ্যাপেক্স হলো যে অংশটাকে শীর্ষদেশ বলা হচ্ছে, এই অংশটা অনেকটা সুচালো, অনেকটা মোচা আকৃতির হৃৎপিণ্ড। এখানে আকার আকৃতি নিয়ে বলছে যে হৃৎপিণ্ড কিন্তু মোচা আকৃতি। আরেকটা জিনিস বলা বাহুল্য যে পঞ্চম ও ষষ্ঠ পরশুকার মাঝখানে বা ফাঁকে অবস্থান করে এই হৃৎপিণ্ড, ঠিক আছে। আমাদের যে রিবস মানে কঙ্কালতন্ত্র যখন তোমরা পড়বে তখন কিন্তু এই যে বক্ষপিঞ্জরের প্রত্যেকটা হাড়কে বলা হচ্ছে রিবস, এবং টোটাল এই বক্ষপিঞ্জরকে বলা হয় রিব কেজ, ঠিক আছে, বা খাঁচা বলা হয়, বুকের খাঁচা যেটাকে বলে, অনেকে এই ধরনের বলে থাকে। তো এই রিব কেজের মধ্যে যে 5 নাম্বার এবং 6 নাম্বার যে রিবস আছে সেটার মধ্যে এই হাড়টা অবস্থান করে। আচ্ছা, এবার যাব হলো যে আকার আকৃতিতে যাব। লালচে খয়েরি রঙের হৃৎপিণ্ডটি ত্রিকোণাকার মোচার মতো। আচ্ছা, অনেকটা দেখতে একদম ত্রিকোণ টাইপের থাকে, এবং ঊর্ধ্বমুখী অংশটা কিন্তু বেশ চওড়া থাকে। এটা কিন্তু বেশ চওড়া এই জায়গাটা, ঠিক আছে, যেহেতু ধমনী, মহাধমনী, মহাশিরা নিয়ে তৈরি, এবং আদার্স অনেক ধরনের শিরা, মহাশিরার সাথে পাশাপাশি অন্য শিরাগুলো এন্ট্রি নিয়েছে। সো এই জায়গাটা একটু চওড়া হওয়া লাগবে আমার, তো সেই জন্য এটা হলো বেস, এই জন্য এটাকে বেস বলা হচ্ছে, বেশ চওড়া দেখে, এবং নিচের অংশটা বেশি সরু, এবং সেটাকে বলা হচ্ছে অ্যাপেক্স। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দৈর্ঘ্যে দেখা যাচ্ছে যে 12 সেন্টিমিটার পর্যন্ত এবং প্রস্থে 8 সেন্টিমিটার। এখানে এই যে যত পরিমাণগুলা বা মানে যতটুকু এই যে দেওয়া হচ্ছে যে কতটুকু দৈর্ঘ্যের প্রস্থে কতটুকু মানে আর কি ইয়েটা মানে এটার পরিমাণগুলো কতটুকু দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু একটু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এগুলো এমসিকিউতে ঘুরিয়ে ফিরে বারবার আসে পরীক্ষাগুলোতে, তো তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করে নেবে। এবং আমরা এরপরে যাব হৃৎপিণ্ডের আবরণীতে। আমরা এর আগেও শুনে এসেছি, 9-10-এ থাকতে পড়েছি যে হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম, ঠিক আছে, পেরিকার্ডিয়াম। এই হৃৎপিণ্ড সম্বন্ধীয় যত জ্ঞান আছে সেটাকে বলা হচ্ছে হলো কার্ডিওলজি, এবং যারা এটা নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় কার্ডিওলজিস্ট। এখন এই কার্ড কথাটা অ্যাকচুয়ালি ল্যাটিন একটা ওয়ার্ড, এটা ইংরেজির সাথে মিলেমিশে হয়েছে কার্ডিওলজি, এবং কার্ড এটা হলো হৃৎপিণ্ড সম্বন্ধনীয় বিদ্যা বা হৃৎপিণ্ড সম্বন্ধনীয় জ্ঞান, সেজন্য বলা হচ্ছে একে কার্ডিওলজি। এবং সেই অনুযায়ী এর আবরণের নামকরণ করা হয়েছে পেরিকার্ডিয়াম। যেহেতু চারিদিকে আবরণী আছে সেহেতু এটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরি কথাটার অর্থই হলো চারিদিক। আচ্ছা, এরপরে যাব হলো যে তন্তুময় পেরিকার্ডিয়াম। কেন তন্তুময় বলা হচ্ছে? এটা অনেকটাই ফিব্রাস টাইপের বা ফাইব্রাস টাইপের, যাই বলো না কেন প্রোনাউন্সিয়েশন, অনেকেই এভাবে করে প্রোনাউন্সিয়েশন করে। তো উচ্চতর শ্রেণীতে আমরা ফিব্রাসই বলে এসেছি, এখন দেখা যাক তোমাদের যেভাবে মনে চায় করতে পারো। এবং এর ভেতরের দিকে সেরাস পেরিকার্ডিয়াম নামে পরিচিত। আচ্ছা, বাইরের দিকের যে পেরিকার্ডিয়াম,
এটা কিন্তু অ্যাকচুয়ালি আবরণটা যে আবৃত থাকে সেটা কিন্তু 2 স্তর বিশিষ্ট থাকবে। একটা হলো যে তোমার তন্তুময় পেরিকার্ডিয়াম বাইরের দিকে এবং ভেতরের দিকে থাকবে সেরাস পেরিকার্ডিয়াম। মানে আবরণ তো অবশ্যই থাকবে, কিন্তু সেটাও দ্বিস্তর থাকবে। ফর এক্সাম্পল, এই যে আমার যে পেজটা দেখা যাচ্ছে, এই পেজটা কিন্তু এই একটা পেজ, এই একটা পেজ, ঠিক আছে। আচ্ছা, এটুকু যদি না বলি তাহলে এটা যদি বলি, এই যে এটা আমার একটা কভার পেজ, তাই না? তো এই যে কভার পেজের পরে কিন্তু আরেকটা পেজ আছে, তাই না? তাহলে এটাও কিন্তু আরেকটা কভার পেজ। তার মানে কি দুইটা পেজ কিন্তু আমার এই বইটাকে কিন্তু ঢেকে রেখেছে, তাই না? সেম হার্টের আবরণীটাও হার্টকে ঢেকে রেখেছে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে কি যে হার্টের আবরণীটা আমার হার্টকে এরকম ঢেকে রেখেছে। এখন তো আবরণী যে ঢেকে রেখেছে এবং এটা দ্বিস্তর বিশিষ্ট দুইটা এরকম স্তর থাকবে। বইটা যেমন এরকম দুইটা স্তরে বা দুইটা কভার পেজ ছিল, এটারও দুইটা কভার আছে। বাইরের কভারটাকে বলছি হলো তন্তুময়, এটা অনেকটা ফিব্রাস হবে, সেটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম, তন্তুময় পেরিকার্ডিয়াম বা ফিব্রাস পেরিকার্ডিয়াম। এবং ভেতরের দিকটা বলা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস নামক কিছু, মানে এটা ফাইবার বলা যেতেও পারে, নাও যেতে পারে, তোমাদের ডিটেলস জানার দরকার নেই, ঠিক আছে। অত ডিটেলস তোমাদের আসবে না, ঠিক আছে। তো সেরাস মানে কোষ দিয়ে তৈরি। আচ্ছা, সেরাস পেরিকার্ডিয়াম আবার দুটি স্তরে বিভক্ত, বাইরের দিকে প্যারাটাল স্তর এবং ভেতরের দিকে ভিসেরাল স্তর। বাইরের যে নামগুলো থাকে জেনারেলি কিন্তু মানে অধিকাংশ ক্ষেত্রে এরকম পেরি বা প্রি এই ধরনের কথা দিয়ে, মানে সূচনা যেটা সেই ধরনের কথাগুলো যখন থাকে তখন এই যে প্রি বা পেরি এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে স্টার্ট হয়। এখন এই যে প্যারাইটাল হলো বাইরের দিকের স্তর এবং ভিসেরাল হলো ভেতরের দিকের স্তর। আমরা মনে রাখবো কিভাবে যে সেরাস পেরিকার্ডিয়াম আবার দুটো স্তরে বিভক্ত? মনে রাখবো কিভাবে? এটা মনে রাখবো হলো যে ভিসেরালটা ভেতরের দিকে, ভ দিয়ে ভিতরের দিক এবং ভ দিয়ে ভিসেরাল। তো বাকিটা আমার এমনিতেই মনে থাকবে। বাকিটা যদি আমি অপশনে না পাই তখন আমি কিন্তু এমনিতেই বুঝে যাবো যে এটা প্যারাইটাল স্তর। আচ্ছা, এখন দেখা যাচ্ছে দুই স্তরের মাঝে আবার পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। দেখো, তাহলে দেখা যাচ্ছে কি মানে সৃষ্টির কেমন বৈচিত্র্যতা, সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক সুন্দর করে তৈরি করেছেন। দেখো, এখানে কিন্তু বলেছে যে আমার হার্টটা যাতে প্রোটেক্টেড থাকে, ভালো থাকে, সেই জন্য কিন্তু এখানে দুই স্তরের মাঝে পেরিকার্ডিয়াল নামক ফ্লুইড অবস্থান করে, ঠিক আছে। মানে এক ধরনের তরল পদার্থ থাকে, সেটা কিন্তু পেরিকার্ডিয়াল ফ্লুইড নামে পরিচিত। এই তরল হৃৎপিণ্ডকে তাপ, চাপ ও ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে, একে সংকোচনে সহজসাধ্য নিয়ন্ত্রণ করে। এই যে আমার হার্টটা প্রসারণ কিন্তু এমনিতেই হয়ে থাকে, ঠিক আছে। যে কোনো কিছুই প্রসারণ কিন্তু এমনিতে হয়ে থাকে, কিন্তু সংকোচনটা যখন হয় তখন কিন্তু ওর উপরে একটা এক্সট্রা প্রেশার পড়ে। এই জন্য একে যে মানে বাইরের যে তাপ, ঠিক আছে, আমাদের কান্ট্রি কিন্তু একটা নাতিশীতোষ্ণ অঞ্চল, ঠিক আছে। তাহলে কি এই যে গরম ঠান্ডা একটা অনুভূতি এবং এটার যে এক্সট্রা গরম বা মানে এক্সট্রা যে তাপগুলা, সেটা থেকে তারপরে বাইরের যে বিভিন্ন ধরনের চাপ কীরকম, অনেক সময় আছে যে আমরা পড়ে টরে গিয়ে ব্যথা পেতে পারি, তখন কিন্তু বক্ষপিঞ্জরে গিয়ে লাগলে তখন একটা চাপ অনুভূত হয়। এইগুলা থেকে তারপর ঘর্ষণজনিত বিভিন্ন আঘাত, ঠিক আছে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে একে নিয়ন্ত্রণ করা এবং এই সংকোচনে সহজসাধ্য করাই হলো এই ফ্লুইডের কাজ। তাহলে নেক্সটে যাব হলো যে হার্টের প্রাচীর সম্বন্ধে। আমরা একটা ওভারঅল ধারণা নিলাম হার্টের গঠন সম্বন্ধে, এবং এবার একটু ডিটেলস যাব যে হার্টের যে প্রাচীরটা কীরকম। হৃৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি ও যোজক টিস্যু দিয়ে গঠিত। কেন যোজক টিস্যু দিয়ে গঠিত? এটা কিন্তু একটা প্রশ্ন, যদিও আমি এটা প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব। কারণ হলো ব্লাড সার্কুলেট করে তো, এবং এটা একটা কানেকটিভ টিস্যু, না হলে এটার কিন্তু কাজটা হবে না, ঠিক আছে। ব্লাড সার্কুলেটে এটা পুরোটাই কাজে লাগবে, সেজন্য এটা যোজক টিস্যুটা দিয়ে তৈরি। এবং অনৈচ্ছিক পেশি কেন? এটা কিন্তু আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি না, ও নিজে নিয়ন্ত্রিত হয়, ও নিজের কাজটা নিজে করে। আমরা চাইলে একে নিয়ন্ত্রিত করতে পারবো না, সেই জন্য এটা অনৈচ্ছিক পেশি। আমরা যেমন হাত পায়ের সাথে যে পেশিগুলো আছে সেটা কিন্তু আমাদের ঐচ্ছিক পেশি, আমরা নিজে নিয়ন্ত্রণ করতে পারি, যদিও ওভারঅল কাজটা স্নায়ুতন্ত্র করে থাকে। আর যোজক টিস্যু যে সেটা হলো এটার সাথে অ্যাটাচ হয়ে এর গঠনটা সম্পন্ন করবে।
আচ্ছা, এর প্রাচীর গঠনকারী পেশিকে কার্ডিয়াক পেশি বলে। হৃৎপিণ্ডের যে প্রাচীর গঠনকারী পেশি হবে এটাকে বলা হবে কার্ডিয়াক পেশি। মানে এর প্রাচীর তো অবশ্যই পেশি দিয়ে তৈরি, কিন্তু পেশিটার নাম হবে কার্ডিয়াক পেশি। রিজন হলো হার্টের সাথে সংযুক্ত যে পেশি থাকবে বা যাই থাকবে, হার্ট সম্বন্ধে যাই আমরা পড়বো না কেন সেটার কথাটা আসবে অলওয়েজই কার্ডিয়াক। আচ্ছা, বা কার্ড, এই ধরনের কথাগুলো অলওয়েজই থাকবে, যে কোনো ওয়ার্ডের সাথে এগুলা থাকবেই। পেশি এবং যোজক টিস্যু 3টি স্তরে বিন্যস্ত হৃৎপিণ্ডের প্রাচীর গঠন করে। স্তর 3টি হলো এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আচ্ছা, এই যে পেশিগুলা এবং যোজক টিস্যুগুলা 3টা স্তর তৈরি করবে, ঠিক আছে, নিজেদের মধ্যে, এবং 3টা স্তর ভিন্ন ভিন্ন কাজ করবে, ভিন্ন ভিন্ন গঠন আমাদের কাছে উপস্থাপন করবে। দেখো, তোমরা যদি একটু ভালোভাবে ফলো করো এই ছবিতে দেখবে যে এই যে ভিসেরাল স্তর, তারপরে দেখা যাচ্ছে যে এই যে প্যারাটাল স্তর, ঠিক আছে, যে বাইরের দিকে দেখা যাচ্ছে যে প্যারাটাল স্তর, এই স্তরের একদম বাইরের দিকটা এই যে ব্লু কালারের মধ্যে আমরা যে দেখতে পাচ্ছি হালকা যে বেগুনি কালারের বাইরের দিকে দেখতে পাচ্ছি, এটা হলো যে প্যারাটাল স্তর, এবং এই বাইরের এই পর্দাটার বাইরের দিকটা হলো প্যারাটাল স্তর, মানে বেগুনি কালারের পর্দার বাইরের দিকটা প্যারাটাল স্তর, এবং ভেতরের দিকটাকে বলা হচ্ছে ভিসেরাল স্তর। এবং এই ভিসেরাল স্তরের ভেতরে এই যে তোমার যে পেশিগুলো থাকবে হার্টের, সেটা আবার 3 স্তরে বিন্যস্ত, ঠিক আছে। একটা হলো যে এপিকার্ডিয়াম, ঠিক আছে, এপিকার্ডিয়াম। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস দেখিয়েছে, এই যে 2 স্তরের মাঝে এই যে এপিকার্ডিয়াম যেখান থেকে শুরু হয়েছে, তার আগে যে ভিসেরাল স্তর, এবং এই ভিসেরাল স্তর আর এই যে এপিকার্ডিয়াম যেখান থেকে শুরু হয়েছে, এর মাঝে এই যে ফ্লুইডটা অবস্থান করবে, সেটা হলো পেরিকার্ডিয়াল ফ্লুইড। আচ্ছা, তাহলে এপিকার্ডিয়ামে এই স্তরটা কি করবে? এটা খুব পাতলা এবং স্বচ্ছ যোজক টিস্যু নির্মিত হৃৎপ্রাচীরের সর্ববহিস্থ স্তর। এটা কি আমার সর্ববহিস্থ একটা স্তর, মানে বাইরের দিকে, মানে ঠিক ভিসেরাল স্তরের পরেই যে ফ্লুইডটা থাকবে, ফ্লুইডের সাথে অ্যাটাচ হয়ে যে এপিকার্ডিয়ামটা আমার শুরু, সর্ববহিস্থ স্তর। এবং এই স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে, এতে কিন্তু কিছুটা চর্বি অ্যাটাচ থাকে। এতে কি হয়? এতে সুবিধা হয়, দেখা যাচ্ছে যে অনেক সময় হার্টের শক্তির প্রয়োজন হয়, তখন কিন্তু এই যে মাসেল যে পাম্প করে, মানে হার্ট যে তার মাসেলগুলো যে পাম্প করবে, সেটার একটা শক্তির প্রয়োজন হয়, তখন এই এপিকার্ডিয়াম সেই শক্তিটা দেওয়ার ট্রাই করবে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে এটা সর্ববহিস্থ স্তর এবং চর্বি লেগে থাকে, আমরা এটা জানলাম এপিকার্ডিয়াম। এবং দেন হলো মায়োকার্ডিয়াম, এটি কার্ডিয়াক পেশি নির্মিত হৃৎপ্রাচীরের মধ্যবর্তী স্তর। আচ্ছা, আগেরটা কিন্তু যোজক টিস্যু নির্মিত এবং বেশ পাতলা এবং স্বচ্ছ, আমরা দেখি বুঝতে পারছি, চিত্র দেখি কিন্তু বোঝা যায় কিছুটা, ঠিক আছে। যদিও এখানে 3 ডাইমেনশনাল চিত্রটা আমরা দিতে পারিনি, মোটামুটি একটা চিত্র দেওয়ার চেষ্টা করেছে। এই স্তরটা কিন্তু আছে, এটা কিন্তু এই যে হলুদাব অংশটা কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এর পুরুত্ব কতখানি, আর এর হলুদাব অংশটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এর পুরুত্বটা কতখানি। এটা কিন্তু বেশ পাতলা, ঠিক আছে, এবং এর কিন্তু পুরুত্ব আছে মোটামুটি। আর মায়োকার্ডিয়াম যেটা, সেটা কিন্তু বেশ পেশিবহুল, এগুলো কিন্তু পেশিবহুল ছিল না। দুইটা এই যে এন্ডোকার্ডিয়াম এবং এপিকার্ডিয়াম, এই দুইটা স্তর কিন্তু কোনো ধরনের পেশি নির্মিত না, কিন্তু মায়োকার্ডিয়ামটা পেশি নির্মিত, ঠিক আছে। এখন পেশি নির্মিত যেহেতু, এবং এটা যেহেতু হৃৎপিণ্ডের, সো বারবারই আবার ওই কার্ডিয়াক পেশিই আসবে কথাটা। কার্ডিয়াক পেশি নির্মিত হৃৎপ্রাচীরের মধ্যবর্তী স্তর, ঠিক আছে, এপিকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়ামের মধ্যবর্তী একটা স্তর মায়োকার্ডিয়াম। এই অঞ্চল সর্বাপেক্ষা পুরু, এটা কিন্তু সর্বাপেক্ষা একটা পুরু অঞ্চল। এই স্তরের পেশি দৃঢ় প্রকৃতির এবং এগুলো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে। মেইন ভূমিকাই এই মায়োকার্ডিয়ামটা পালন করে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ক্ষেত্রে। এরপরে যাব হলো এন্ডোকার্ডিয়াম। এটি যোজক টিস্যু নির্মিত হৃৎপ্রাচীরের অন্তঃস্থ স্তর, মানে হৃৎপিণ্ডের যে প্রাচীর সেটা শেষর একদম ভেতরের স্তর। এটি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে। আচ্ছা, এ কী করে? ভেতরের দিকের প্রাচীরটা গঠন করে এবং হৃৎপিণ্ডের যে কপাটিকা সেগুলোকে ঢেকে রাখে এবং রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়। এর কথাটা কি? এই যে এই পেশি স্তরটা কী করে? এই যে হৃৎপিণ্ডের যে কপাটিকাগুলো আছে, যে ভাল্ব আছে বিভিন্ন ধরনের, তোমরা আস্তে আস্তে সামনে যখন আগাবে প্রত্যেকটা টপিক্সের, তখন এগুলো জানতে পারবে। হৃৎপিণ্ডের যে কপাটিকা আছে এগুলোকে ঢেকে রাখবে, এই কপাটিকাগুলোকে ঢেকে রাখবে, আপাতত এটুকু জানো যে কপাটিকাগুলোকে ঢেকে রাখবে। এবং রক্তবাহিকা বলতে
এই যে ধমনী শিরা এগুলোর সাথে একটা সংযোগ, মানে অবিচ্ছিন্ন সংযোগ, যাতে ধমনী শিরা দিয়ে আর্টারি ভেন্ট্রিকল হয়ে ব্লাডটা যাতে পাস করতে পারে, সেই কাজটা এই এন্ডোকার্ডিয়াম করে দেবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আমি কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য নিয়ে আমি বলবো না, এটা আমরা 9 10-এ শিখে এসেছি, সেজন্য তোমাদের কাছে এটা আমার প্রশ্ন থাকছে। এবং কার্ডিয়াক পেশির যে বৈশিষ্ট্যগুলো, এই যে আমি যে বললাম মায়োকার্ডিয়াম অংশটা কার্ডিয়াক পেশি নির্মিত, তাহলে এর বৈশিষ্ট্যটা কেমন হতে পারে সেগুলো কিন্তু তোমরা জানো, ঠিক আছে? সুতরাং এই প্রশ্নটা আমার তোমাদের কাছে রইল। এবং আজকের ক্লাসটা এই পর্যন্ত। এবং তোমরা যদি আরও ভিডিও চাও এবং ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে বায়োলজি একাডেমি পেজে। এবং কারোর যদি বায়োলজি পড়ার কোনো আগ্রহ থাকে বা আরও কিছু জানার আগ্রহ থাকে বিস্তারিত, তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারো বায়োলজি একাডেমি পেজে। আসসালামু আলাইকুম।